হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে পর্যাবৃত্ত গতির 11 নম্বর লেকচারে স্টার্ট করতেছি। সো আজকে হচ্ছে আমরা তোমার ডিউর কোয়েশ্চন ব্যাংক সলভ করবো। আশা করি তোমরা থিওরি পার্টটুকু সব প্রথম 10টা লেকচার সব পড়ে আসছো। সো ওইটা পড়ে আসার পরেই কিন্তু এই লেকচারটা দেখিও। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা নিশ্চয়ই জানো। সো এখানে যদি কেউ জয়েন না দিয়ে থাকো, জয়েন দিতে পারো। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা আজকে আমাদের পরে স্টার্ট করি এখানে। তাহলে চলো আমরা প্রথমে কিছু প্রবলেম দিয়ে স্টার্ট করি। যেমন দেখো, আমাকে 1 নম্বর প্রবলেমটা তোমাকে কী বলতেছে এখানে। 1 নম্বর, এটা আসছে কত সালে? এটা আসছে 18-19 সালে। বলতেছে এখানে সরল দোল গতিসম্পন্ন একটি কণার বিস্তার হচ্ছে যে 0.02 মিটার এবং কম্পাঙ্ক যদি 2.5 হার্জ হয় তাহলে সর্বোচ্চ দ্রুতি কত হবে। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই ধরনের প্রবলেম যখন ডিউতে তোমার কাছে আসবে পরীক্ষায়, তুমি কিন্তু এগুলোকে প্রথমে আনসার করবা না, তুমি এগুলোকে আনসার করবে একদম লাস্টে। কেন লাস্টে আনসার করবা? কারণ এখানে তুমি খেয়াল করে দেখো ভাই, এখানে 0.02, 2.5, তারপরে এখানে দশমিকের হিসাব নিকাশ আছে, সেগুলো তোমার সময় লাগবে একটু। সো এই জন্য তুমি এগুলোকে লাস্টে আনসার করবা। তাহলে চলো আমরা এটাকে সলভ করি। এখানে দেখো আমার ফার্স্ট অফ অল কী দেওয়া আছে? বিস্তার এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে 0.02 মিটার। এরপর আমার এখানে কম্পাঙ্ক এফ দেওয়া আছে কত? 2.5 হার্টস। আমাকে এরপর বের করতে বলছে এখানে সর্বোচ্চ দ্রুতি, তার মানে ভি ম্যাক্স বের করতে বলছে। সো ভি ম্যাক্সের আমরা ফর্মুলা কত জানি ভাই? ওমেগা ইন্টু এ জানি। আর ওমেগার ফর্মুলা আমরা কত জানি ভাই? টোয়াইস পাই এফ, আর ইন্টু এ থাকবে। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই দিই, টোয়াইস পাই ইন্টু এফ। এফ মানে কত এখানে ভাই? 2.5 দেওয়া, আর এখানে এ দেওয়া কত ভাই? 0.02 মিটার। এখন এখানে খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা এখানে তুমি করতেছো, এখানে তোমার তো ডিউতে অঙ্ক করার সময় ক্যালকুলেটর থাকবে না, সেটাকে তুমি কীভাবে ক্যালকুলেট করবা? আবার এখানে দেখো আনসারগুলো খুব কাছাকাছি, তোমাকে কিন্তু এখানে পুরোপুরি ক্যালকুলেশন করতে হবে। তো দেখো কীভাবে ক্যালকুলেশন করবো এটাকে আমরা। টোয়াইস পাই তো লিখলাম আমরা এখানে। আচ্ছা 2.5কে কি আমরা 5/2 লিখতে পারি? 2.5কে কিন্তু 5/2 লেখা যায়। আর 0.02 যেটা আছে, এটাকে কিন্তু চাইলে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা চাইলে লিখতে পারি 0.02 ডিভাইডেড বাই 100। 0.02 ডিভাইডেড বাই কিন্তু আমরা 100 লিখতে পারি। আচ্ছা, আশা করি তুমি জিনিসটা জানো যে 0.02কে কত লেখা যায়? 2 ডিভাইডেড বাই 100, সরি 0.02কে কত লেখা যায় বলো তো? 2 ডিভাইডেড বাই 100 লেখা যায়। এখানে আমরা 0.02কে আমরা লিখতে পারি চাইলে 2 ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা তাহলে এখানে কি করলাম? জাস্ট 2.5কে আমরা 5/2তে ভাঙাইলাম, আর এখানে যে 0.02 আছে সেটাকে আমরা 2/100 লিখলাম। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা এরপর দেখো এখানে তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে। এখানে দেখো এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে, তারপর তোমার এখানে এই 5 এবং 2 গুণ হয়ে 10 হবে, আর এই 10 মিলে নিচের এটা কাটাকাটি গিয়ে আলটিমেটলি এখানে শুধু 10 থাকবে, তাই না? তাহলে এখানে দেখো আলটিমেটলি তাহলে তোমার কাছে কী থাকতেছে? এখানে পাই ডিভাইডেড বাই 10 থাকতেছে। তো পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416। তো এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো কত আসবে? 0.31416 আসবে। সো এখানে তো অত কিছু দেখার দরকার নেই, এখানে আনসার হচ্ছে সরাসরি লাস্টেরটা, ডি নাম্বারটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা এবার আসো 2 নম্বর প্রবলেমটা আমরা সলভ করি। তো 2 নম্বর প্রবলেমে দেখো কি বলছো তোমার এখানে, যে যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকটির পর্যায়কাল কত হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, সরল দোলক এই আমি চলো একটু তোমাকে থিওরিটি একটু করে আলোচনা করে আসো। হ্যাঁ দেখো, আমরা 2 ধরনের দোলক সম্পর্কে পড়ছি। একটা হচ্ছে আমাদের সাধারণ দোলক, বা যেটাকে শুধু আমরা দোলক বলি, শুধু দোলক বলি। আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার সরল দোলক, আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই সরল দোলক। এখন কোয়েশ্চনটা হচ্ছে যে শুধু দোলক আর সরল দোলক, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে শুধু দোলক কিন্তু সিম্বল হারমোনিক মোশন সম্পাদন করে না। শুধু দোলক হচ্ছে নর্মালভাবে চলে, কিন্তু সরল দোলক কিন্তু সিম্পল হারমোনিক মোশনে চলে, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দনে চলে। আরও একটা বিরাট বৈশিষ্ট্য ছিল এদের মধ্যে, সরল দোলকের জন্য যে অ্যাঙ্গেলটা, সেটা কত থেকে ছোটো হইতে হইতো? 4 ডিগ্রি সমান অথবা 4 ডিগ্রি থেকে ছোটো হইতে হইতো। কিন্তু দোলকের ক্ষেত্রে অ্যাঙ্গেল নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ দোলকের জন্য অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থেকে বড় হয়ে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো কিছু হইতে পারতো। মানে নর্মাল দোলকের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে অ্যাঙ্গেলটাকে অবশ্যই কত হইতে হবে? 4 ডিগ্রি থেকে ছোটো হইতে হবে। এখন তুমি বলতে পারো ভাই 4 ডিগ্রি থেকে ছোটো কেন হইতে হবে? যদিও এটা আমরা ব্যাখ্যা করে আসছি, তারপরে যদি আমি এক বাক্যে বলি, সেটা হচ্ছে সরল দোলকের মধ্যে সরল স্পন্দন গতি সম্পন্ন হয়। আর সরল স্পন্দন গতির একটা বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? সেটাকে সরল পথে সম্পাদিত হইতে হবে। তো সরল দোলক যদি সরল পথে চলতে চায়, অ্যাঙ্গেলটাকে অবশ্যই কত হইতে হবে? 4 ডিগ্রি থেকে ছোটো হইতে হয়। এগুলো আমরা আগে আলোচনা করে আসছি। আচ্ছা এখানে আসো আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো এখানে? এইটা ধরো আমার নর্মাল একটা দোলক, ধরা যাক এটা হচ্ছে আমার নর্মাল একটা দোলক, ধরা যাক এটা হচ্ছে আমার নর্মাল একটা দোলক। একটা ছোটো করে আঁকি আমরা, আর সেম ধরো এটাকে আমরা কপি করে এখানে নিয়ে যাই,
ধরো এটা হচ্ছে আমার সরল দোলক। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আসবে দেখো, এই যে নর্মাল দোলকটা অনেক দূরে পর্যন্ত যেতে পারবে, এখানে ধরো চলে যেতে পারবে, অনেক দূরে যেতে পারবে। ওকে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, 0 ডিগ্রি থেকে বড় হয়ে 90 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। ওকে, কিন্তু কিন্তু এখানের মধ্যে কী হবে, অবশ্যই অ্যাঙ্গেলটাকে 4 ডিগ্রির মধ্যে রেস্ট্রিকশন থাকতে হবে, অর্থাৎ 4 ডিগ্রির বেশি হইতে পারবে না। যদিও আমরা এখানে যে ফিগারটা আঁকছি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা 4 ডিগ্রি থেকে অনেক বেশি, কিন্তু আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য বড় করে আঁকছি। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা আছে থিটা, এটা কিন্তু অবশ্যই কী হতে হবে, 4 ডিগ্রি থেকে ছোটো হইতে হবে। ওকে, তাইলে সেটা সরল দোলক হবে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমি তোমাকে বোঝাই বলি, নর্মাল দোলকে যদি তুমি বিস্তারটাকে যদি ভাই বাড়াই দাও, তাহলে পর্যায়কালের উপর একটা ইফেক্ট পড়ে। এখানে বিস্তার বলতে আমরা কি বুঝি, আমরা জানি এই পজিশনটাকে আমরা বলি সাম্যাবস্থা, আর সাম্যাবস্থা থেকে যতটুকু দূরে সরাই নেওয়া হয় তাই হচ্ছে কি বলতো বিস্তার। যেমন বিস্তার হচ্ছে এখানে এ। ওকে, অনুরূপভাবে এখানে আসলে দেখানো যায় সেটা। তো এখানের মধ্যে আমি তোমাকে বোঝাই বলি ভাই, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা আরেকটা কনফিউশন আছে সেটাকে ক্লিয়ার করে একটু করে। এই যে আমরা একটা ফর্মুলা পড়ে আসছিলাম, টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, রুট ওভার এল ডিভাইডেড বাই জি, যেখানে এল মানে ছিল কার্যকরী দৈর্ঘ্য আর জি মানে ছিল তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমাকে বলতে পারবা এই ফর্মুলাটা কার জন্য অ্যাপ্লাই হয়? এই ফর্মুলাটা কি সরল দোলক নাকি হচ্ছে নর্মাল দোলকের জন্য অ্যাপ্লাই হয়? এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় কার জন্য বলো তো? সরল দোলকের জন্য। এই ফর্মুলা কিন্তু দোলকের জন্য অ্যাপ্লাই হয় না। এই ফর্মুলা অ্যাপ্লাই হয় কার জন্য? সরল দোলকের জন্য। ওকে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, নর্মাল দোলকের জন্য এই সূত্র অ্যাপ্লাই হয় না। এখন তুমি বলতে পারো ভাই তারা নর্মাল দোলকের জন্য কোন সূত্র অ্যাপ্লাই হয়? আসলে ভাই নর্মাল দোলকের জন্য অন্য সূত্র অ্যাপ্লাই হয়, যেটা হচ্ছে তোমার আমাদের ইন্টারমিডিয়েট লেভেল আলোচনা করা নাই, এগুলো তুমি পরবর্তীতে গিয়ে পড়বা। কারণ হচ্ছে নর্মাল দোলকের মধ্যে অনেক ধরনের আসলে অসিলেশন দেখা যায়, ড্যাম্পড আছে, তো এগুলো তুমি হচ্ছে সবগুলো পড়বা পরবর্তীতে, এখন না। কিন্তু এটা মাথায় রাখো, শুধুমাত্র সরল দোলকের জন্যই তোমার এই পর্যায়কালের এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এখন দেখো, তাহলে এখানে আমরা সরল দোলকের পর্যায়কালের আমরা ফর্মুলা করে দেখতেছি, সরল দোলকের আমরা পর্যায়কালের ফর্মুলা দেখতেছি টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, যেখানে এল মানে হচ্ছে তোমার ভাই কার্যকরী দৈর্ঘ্য আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ সরল দোলকের যে পর্যায়কাল সেটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে ভাই এলের উপর নির্ভর করে, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, কারণ টয়েস পাই তো ধ্রুবক, সো এটার উপর নির্ভর করবে না। যদি তুমি কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ করো তাহলে তোমার পর্যায়কাল চেঞ্জ হবে, আবার তুমি যদি অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করো তাহলে তোমার পর্যায়কাল চেঞ্জ হবে। অর্থাৎ এই সরল দোলকের পর্যায়কালের উপর শুধুমাত্র কিসের উপর ইফেক্ট আছে? এই কার্যকরী দৈর্ঘ্যের একটা ইফেক্ট আছে, অভিকর্ষ ত্বরণের একটা ইফেক্ট আছে, কিন্তু বিস্তারের কোনো ইফেক্ট নাই। অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে তুমি বিস্তারকে যতই চেঞ্জ করো না কেন, ডাবল করো, 3 গুণ করো, তোমার সরল দোলকের সময় পর্যায়কালের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দোলকের ক্ষেত্রে কীভাবে বলো তো? দোলকের ক্ষেত্রে তুমি যদি বিস্তারকে যদি চেঞ্জ করো তাহলে পর্যায়কালটা চেঞ্জ হবে। এখন তুমি বলতে পারো কেমনে ভাই দোলকের ক্ষেত্রে চেঞ্জ হবে, আর কেমন আপনি বলতেছেন সরল দোলকে চেঞ্জ হবে না? আমরা তো ম্যাথমেটিক্যালি বুঝলাম, এখানে ম্যাথমেটিক্যালি বুঝলাম যে কি, ম্যাথমেটিক্যালি এই ফর্মুলা থেকে আমরা দেখতেছি সরল দোলকের পর্যায়কালের সাথে এই যে তোমার বিস্তারের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন ভাই, আমি তো এভাবে ম্যাথমেটিক্যালভাবে বুঝবো না, আমি নর্মালি প্র্যাকটিক্যালভাবে বুঝবো। চলো আমি বুঝাই আসো। আমরা কি দোলকের জন্য দেখাই, আমরা বলতেছি কি দোলকের যে তোমার এই যে পর্যায়কালটা সেটা কিন্তু বিস্তারের সাথে সম্পর্কিত, এবং কীভাবে সম্পর্কিত জানো? সমানুপাতিক সম্পর্কিত। অর্থাৎ দোলকের ক্ষেত্রে দোলকের যে পর্যায়কাল সেটা হচ্ছে তোমার বিস্তারের সাথে সমানুপাতিক সম্পর্ক। কীভাবে? চলো আমি তোমাকে ব্যাখ্যা করি, আসো। আচ্ছা চলো আমি তোমাকে ব্যাখ্যা করি। এখানে আমি তোমার এখানে একটা ফিগার রাখতেছি, আসো। সাপোজ এটা তোমার হচ্ছে একটা দোলক, দোলকটা তোমার এখানে যায়, আবার এখানেও আসবে, আবার এখানেও আসবে। ওকে, এগুলো আসলে একটু মনোযোগ দিয়ে বুঝো, তো এটা আশা করি বুঝবা তুমি। দেখো, তার মানে এখানে এই সবুজ পথে যাচ্ছে, এখানে আমরা যদি দেখি সবুজ পথটা দিয়ে এখানে যে সবুজ পথে যাচ্ছে, এখানেও আবার এখানে তোমার সবুজ পথের দিকে যাচ্ছে। ওকে, আর এখানে বিস্তার কোনটা? তাহলে এই যে সাম্যাবস্থা থেকে যতটুকু সরছে, এই যে এটা হচ্ছে তোমার বিস্তার এ, এটা হচ্ছে তোমার বিস্তার এ। আচ্ছা আচ্ছা, আমরা এইখানে দেখো তো, এই পজিশনটাকে আমরা x1 বলতেছি, আর এই পজিশনটাকে আমরা ধরো x2 বলতেছি। আচ্ছা, এখানে পর্যায়কাল বলতে তুমি কি বুঝো আমাকে একটু করে বলতে পারবা? যে যখন একটা দোলক যখন তার একটা পূর্ণ পর্যায় যখন সম্পন্ন করে তখন কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে? আমরা বলতেছি একটি পূর্ণ পর্যায় সম্পাদনে
দোলকের বব কর্তৃক অতিক্রান্ত দৈর্ঘ্য, বব কর্তৃক অতিক্রান্ত দৈর্ঘ্য ইকুয়ালস টু হবে তোমার হচ্ছে ভাই 4a, মানে এ হচ্ছে যেখানে বিস্তার। ভাই এখন 4a কেমনে হইলো চলো দেখে আসো। যে সাপোজ ধরো তুমি এখানে পর্যায়কাল বলতে আসলে কি বুঝো বা একটা পূর্ণ পর্যায় বলতে কি বুঝো? x1 থেকে তোমার x2 তে যাবে, x1 থেকে কোথায় যাবে বলো তো? x2 তে যাবে, আবার x2 থেকে x1 এ ফেরত আসবে। অর্থাৎ পূর্ণ পর্যায় বলতে কি বুঝি আমরা? x1 থেকে x2 তে যাবে, আবার x2 থেকে x1 এ ফেরত আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ পর্যায়। আমাকে বলতে পারবা x1 থেকে যখন x2 তে যাবে, x1 থেকে যখন x2 তে যাবে তখন কতটুকু দৈর্ঘ্য যাবে? দেখো এইখান থেকে এতটুকু হচ্ছে এ, আবার এখান থেকে এতটুকু এ হবে না? খেয়াল করে দেখো, এইখান থেকে এতটুকু কিন্তু কী হবে বলো? তোমার এই হবে। এখান থেকে এতটুকু যে ডিস্টেন্সটা এটাও কত হবে? এ হবে। তার মানে যখন x1 থেকে x2 তে যাচ্ছে তখন অতিক্রান্ত দৈর্ঘ্য 2a, আবার x2 থেকে যখন x1 আসবে তখন অতিক্রান্ত দৈর্ঘ্য 2a। তাহলে মোট দৈর্ঘ্য হচ্ছে 4a। আর একটা পূর্ণ পর্যায়ের জন্য যে সম্পাদনে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল বড় হাতের টি বলি। তার মানে আমরা এখানে দেখতেছি যে একটা পূর্ণ পর্যায়কালে তোমার হচ্ছে যে ভাই এটা 4a পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে। ওকে, আচ্ছা এবার তুমি কি করলা ভাই? এই যে পর্যায় বিস্তারটা আছে এটাকে সাপোজ তুমি ডাবল করে দিলা, এই যে বিস্তারটা আছে এটাকে তুমি ডাবল করে দিলা, এটাকে তুমি কি করে দিলা? এখানে ডাবল করে দিলা, অর্থাৎ তুমি এখানে নিয়ে গেছো এবারে। ওকে, আগে তো ছিল এ পরিমাণ, এখন তুমি হচ্ছে বিস্তারটাকে কত করে দিছো বলো তো? 2a করে দিছো। তাহলে এখান থেকে দেখো এতটুকু ডিস্টেন্স কত ভাই? এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এখানে 2a। ওকে, আচ্ছা তার মানে এখানে যদি আমি যদি একটু করে এদিকে নিই, এটাকে যদি আমি একটু করে এদিকে নিয়ে যাই তোমার, তাহলে এখানে কী হবে? এখানে পিছনের দিকে এখানে ব্যাক করবে, রাইট? তাহলে এখানে দেখো এখানে চলে আসছে, তাহলে এটাও 2a হবে, কারণ তুমি এখানে ডাবল করে দিছো এটাকে, এই ডিস্টেন্সটাও 2a হবে, রাইট? এই ডিস্টেন্সটাও তোমার কত হবে ভাই? 2a হবে। এই যে ডিস্টেন্সটা আছে এখানে, এই ডিস্টেন্সটাও তোমার এখানে 2a হবে। তার মানে কোন পথে চলছে এটা যদি আমি ডট ডট দিয়ে দেখাই, এই দৌড়টা প্রথমে আমার এখান থেকে নীল পথে এইভাবে গেছে, আবার এই পথে এখান থেকে এখানে আসছে। ওকে, আচ্ছা এবার দেখো তো, এবার আমাকে একটু করে বলো তো যে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হওয়া মানে কি? ধরা যাক এই পজিশনকে আমি x3 নাম দিচ্ছি, এটাকে আমি x4 নাম দিচ্ছি। তো সেকেন্ড ফিগারের ক্ষেত্রে এই পূর্ণ পর্যায় সম্পন্ন হওয়া মানে কি? x3 থেকে হচ্ছে তাকে x4 এ যেতে হবে, আবার x4 থেকে কোথায় আসতে হবে বলো তো? x3 তে আসতে হবে। এটা হচ্ছে একটা পূর্ণ পর্যায় সম্পাদন। আমাকে বলো তো x3 থেকে যখন x4 এ যাবে, x3 থেকে যখন x4 এ যাবে তখন মোট অতিক্রান্ত দূরত্ব কত? 4a। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে কত? 4a। আবার x4 থেকে যখন x3 তে আসবে তখন অতিক্রান্ত দূরত্ব কত? 4a। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? এইটা হয়েছে। তাহলে এখন পর্যায়কাল কত হয়ে যাবে? 2t হয়ে যাবে। কেন 2t ভাই? কারণ দেখো 4a ডিস্টেন্স যায় হচ্ছে t সময়ে, তাহলে এখন তুমি ডাবল ডিস্টেন্স করে দিছো, অর্থাৎ এইটা করে দিছো, তাহলে পর্যায়কাল কত হবে? 2t সময় 2t হয়ে যাবে। ওকে, এই জন্য আমরা এখানে বলতেছি দেখো তোমার যখনই হচ্ছে যে ভাই পর্যায়কাল যতক্ষণ তোমার এখানে দেখো বিস্তার যতক্ষণ বাড়তেছে পর্যায়কালও ঠিক ততক্ষণ বাড়বে। যেমন দেখো বিস্তার এখানে ডাবল হয়েছে, এখানে এটা কী হবে বলো তো? ডাবল হবে, এখানে টি থেকে 2t হয়েছে, বিস্তার 3 গুণ হলে তোমার পর্যায়কালও 3 গুণ হবে। এই জন্য আমরা এখানে বলি যে তোমার এখানে দোলকের ক্ষেত্রে যে টি যেটা আছে এটা কিন্তু তোমার বিস্তারের সমানুপাতিক। ওকে, কিন্তু এটা মাথায় রাখবা সরল দোলকের ক্ষেত্রে যে সরল দোলকের যে পর্যায়কাল এটা কিন্তু বিস্তারের উপর নির্ভর করে না। তার মানে দোলকের পর্যায়কাল হচ্ছে যে ভাই তোমার বিস্তারের সমানুপাতিক, কিন্তু সরল দোলকের জন্য মনে রাখবা সরল দোলকের যে তোমার হচ্ছে ভাই পর্যায়কাল সেটা কিন্তু বিস্তারের উপর ডিপেন্ড করে না। তার মানে আমরা লিখে দিই এখানে নোট, আমরা নোট লিখবো ভাবে যে দোলকের পর্যায়কাল দোলকের ক্ষেত্রে পর্যায়কালটা হচ্ছে তোমার ভাই বিস্তারের সমানুপাতিক, কিন্তু সরল দোলকের পর্যায়কাল বিস্তারের উপর নির্ভর করে না, বিস্তারের উপর নির্ভর করে না। আচ্ছা এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন নির্ভর করবে না? এখানেও তো ভাই এরকম ঘটনা ঘটবে, এখানে একটু আমাকে ব্যাখ্যা করেন। এখানে আসলে ব্যাপারটা হয় কি, আমি তোমাকে বুঝাই বলি। এখানে সাপোজ ধরো সরল দোলকের জন্য কী হয় চিন্তা করো, যে তোমার ধরো এখানে একটা সরল দোলক আছে, সে ধরো আগে 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো এইভাবে করে। 2 ডিগ্রি মানে কি? খুবই ছোটো, এটাকে আমি এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাও কিন্তু 2 ডিগ্রি থেকে বড়। তারপর আমি তোমাকে বোঝানোর জন্য ধরে নিচ্ছি এখানে হচ্ছে আগে সরল দোলকের মধ্যে আগে এভাবে 2 ডিগ্রি
অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ধরো এখানে যে থিটাটা তৈরি হয়েছে, এই যে থিটা, এটা কত ডিগ্রি, এখানে 2 ডিগ্রি আছে, ওকে। আর এখানে ধরো যাক এখানে থিটা কত, থিটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। আর এখানে বিস্তার ধরো এ, পর্যায়কাল ধরো তোমার এখানে টি। এখন বিস্তারকে তুমি ডাবল করে দিচ্ছ, তাহলে কী হবে, অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি হবে। বিস্তারকে ডাবল করে দিলে অ্যাঙ্গেলটা কী হবে, 4 ডিগ্রি হবে এখানে। তাহলে লক্ষ্য করো, বিস্তারকে ধরো তুমি ডাবল করে দিচ্ছ, তাহলে অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি কিন্তু খুবই ছোটো হয়, তাই না? 4 ডিগ্রিও কিন্তু খুবই অ্যাঙ্গেলটা ছোটো কিন্তু। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তুমি 4 ডিগ্রি বড় করলে কিন্তু সেটা সরল দোলক থাকতেছে না। তুমি ধরো প্রথমে 4 ডিগ্রি ছিল, তুমি যখন 8 ডিগ্রিতে নিয়ে যাও, তাহলে কিন্তু সে সরল দোলক থাকতেছে না। তোমার সরল দোলক থাকতে হলে অবশ্যই অ্যাঙ্গেলটাকে কত করতে হবে, 4 ডিগ্রির মধ্যেই রাখতে হবে। তাহলে অ্যাঙ্গেলটাকে তুমি 4 ডিগ্রি করে দিছো। ভাই দেখো এখানে আসলে খুব তফাৎ হয় নাই, অর্থাৎ তুমি যদি এখানে 2a করে দাও, তারপরে দেখো এখানে এই দুইটার মধ্যে আসলে খুব বেশি পরিমাণে ডিস্টেন্স তৈরি হয় নাই, তাই আগের সময়টাই লাগবে। আসলে একটু তো সময় বেশি লাগবেই, মানে ধরো এটা এতই কম সময়, এটাকে আসলে নেগলেক্ট করা যায়, মানে আসলে উপেক্ষান করা যায় আর কি, মানে এটা আসলে তুমি বাদ দিয়ে চিন্তা করতে পারবো। আসলে দেখো এখানে এখানে অ্যাকচুয়ালি কী হয়, দেখো অ্যাকচুয়ালি তুমি তো এখানে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি করছো, তাই না? তাহলে এখানে যেহেতু তুমি বিস্তারটাকে ডাবল করে দিছো, তাহলে পর্যায়কালটা কিছুটা বাড়ার কথা, আসলে কিছুটা বাড়ে, কিন্তু এতই যে কম বাড়ে এটাকে আসলে আমরা চিন্তা ভাবনা করি না আর কি, এটাকে আসলে ক্যালকুলেশন আনা যায় না, কারণ এটা প্রায় tan−8, মানে tan−8 tan−9 পর্যায়ের বাড়ে, তো এটা অনেক ছোটো আর কি। সেই জন্য আসলে বলা হয় আলটিমেটলি পর্যায়কালটা চেঞ্জ হয় না, অর্থাৎ পর্যায়কাল যদি এখানে টি থাকে, এখানেও তোমার কি থাকবে, টি থাকবে। আচ্ছা, কিন্তু এখানে দেখো এখানে কনসিডার করতে হবে কেন ভাই, কারণ এখানে ডিস্টেন্সটা কিন্তু অনেক দূর চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে এখানে ছিল, এখন 2 এখানে অনেক দূরে চলে গেছে, এই জন্য এখানে ডিস্টেন্স কাউন্ট করতে হবে। কিন্তু এখানে আসলে ডিস্টেন্সটা খুবই কম বলে আসলে এখানে পর্যায়কালটা সমানই থাকে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো ভাই, কেন এখানে হচ্ছে আমরা সরল দোলকের জন্য এই যে সরল দোলকের পর্যায়কালটা বিস্তারের উপর নির্ভর করে না। এখন এখানে দেখো, এখানে আমাকে কোশ্চনে কি বলছে, বলছে যে আমাকে যদি একটি সরল দোলকের, এখানে কিন্তু আমাকে দোলক বলে নাই, সরল দোলকের বলছে, তার মানে এখানে সরল দোলক মানে সিম্পল হারমোনিক মোশন ঘটবে, বিস্তারকে দ্বিগুণ করা হয়, তাহলে সরল দোলকের পর্যায়কাল কত হবে? আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে, যেহেতু এখানে সরল দোলক বলে দিছে, আমরা সবাই জানি সরল দোলকের হচ্ছে তোমার বিস্তারটা পর্যায়কালের সাথে সম্পর্কিত না, তাহলে পর্যায়কাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তুমি 5 গুণ করে দিলে কি করবে, এখানে অপরিবর্তিত থাকবে। কিন্তু তোমাকে যদি দোলক বলতো, তখন কিন্তু তোমার এখানে কি হইতো, ওই যে যেমন এখানে যদি দ্বিগুণ করছো না, তাহলে দোলকের ক্ষেত্রে কিন্তু পর্যায়কালটাও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা সরল দোলক, সো যেহেতু নর্মাল দোলক না, সো তোমার এটা অপরিবর্তিত থাকবে। এখন এখানে হয় কি, অনেক বইতে এটাকে দ্বিগুণ দেয়, সো এটা একটু তুমি বিষয়টা খেয়াল রাখবে, এটা আসলে ভুল দেখায়, আনসার অ্যাকুরেট কিন্তু কোনটা বলো তো, অপরিবর্তিত থাকবে। কারণ এটা আমাদের বারে আসছিলো, এটা হচ্ছে আমি অপরিবর্তিত থাকবে দেখাইছিলাম, আর হওয়ারই কথা মানে ডিউতে, কারণ হচ্ছে আমি খুবই মানে মোটামুটি যা আনসার করছি বেশিরভাগই কারেক্টই ছিল, এই জন্যই বলতেছি এটা আসলে আনসারটা অ্যাকুরেট আনসার কোনটা বলো তো, অপরিবর্তিত থাকবে, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো এখানে 3 নম্বরে তোমার কি বলছে, এখানে 3 নম্বরে বলতেছে দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে x=a sin ωt আর x=a cos ωt, এদের মধ্যকার দশা পার্থক্য কত? বা এটা চোখ বন্ধ করে করো, দেখা দিবা π/2। কেমনে বুঝছি π/2? চলো আসো দেখাই। এখানে দেখো, এখানে বলছে কি দুইটা কণা আছে যাদের সরণ দেওয়া আছে, একটা হচ্ছে x=কত, x=a sin ωt, আরেকটা কত, x=a cos ωt। এখন তোমাকে বলছে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে। দশা পার্থক্য জিনিসটা কি, অ্যাঙ্গেলের পার্থক্য। এখন এখানে তুমি বুঝো, এখানে একজন হচ্ছে সাইনে দেওয়া আছে, একজন হচ্ছে কজে দেওয়া আছে, তাহলে তুমি অ্যাঙ্গেলের পার্থক্য বের করতে পারবা না, কারণ তোমাকে হয় দোনোটা সাইনে নিয়ে যেতে হবে, না দোনোটাকে কজে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো একটা জিনিস, আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, a sin π/2 প্লাস ωt লেখা যায় এটাকে। দেখো তো এখানে এই যে আমরা a cos ωt আছে না, এটাকে চাইলে আমরা লিখতে পারি কত, a sin π/2 প্লাস ωt। কারণ কেন, π/2 প্লাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, সাইনটা পজিটিভ হয়, আর π/2 থাকার কারণে সেটা কজ হয়ে যাবে। তাহলে আমরা cos ωt-কে কিন্তু লিখতে পারি চাইলে sin π/2 প্লাস ωt। তাহলে এখন দেখো এটা সাইনে কনভার্ট হয়ে গেছে, তাইলে এটার দশা হচ্ছে ωt আর এটার দশা হচ্ছে π/2 প্লাস ωt। তো দুইটার মধ্যে দশা পার্থক্য কত হবে, ফাই একটা থেকে আরেকটা বাদ দাও, ফাই কত হবে দেখো, π/2 প্লাস ωt মাইনাস ωt ইকুয়াল টু π/2 আসবে। কারণ আমরা জানি দশা মানে কি, সাইনের সাথে যা থাকে তাই হচ্ছে দশা, অ্যাঙ্গেলটাই আসলে দশা, তাই এখানে দশা পার্থক্য কত, তোমার এখানে π/2 হবে, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা তোমাকে এখানে কি বলতেছে যদি 60 কেজি ওজনের একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে, তাহলে লোকটি সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে দেখো এটা আসলে বেসিক্যালি এটা আসলে সরল দোলকেরই অঙ্ক, খালি এখানে দোলনা দিয়ে বুঝাইছে। এখানে বলছে কি দেখো, একটা 60 কেজি ভর একটা লোক আছে, যে হচ্ছে 4 মিটার দৈর্ঘ্যের একটা দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতেছে। সাপোজ ধরো এটা একটা দোলনা, সাপোজ ধরো এটা তোমার হচ্ছে একটা দোলনা,
ওকে, তো এখানে দোলনার দৈর্ঘ্য কতটুকু, এখানে দোলনার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, দোলনা যে সুতার দৈর্ঘ্য কি, আর এটার ভর কতটুকু, এম হচ্ছে তোমার এখানে 60 কেজি, আর এটার বিস্তার কতটুকু, 3 মিটার বিস্তারে ঝুলতেছে, তার মানে এ দেওয়া আছে 3 মিটার। ওকে, এটা তোমাকে ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো তোমাকে এখানে সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলছে, সর্বোচ্চ গতিশক্তি। এখন দেখো আমরা সবাই জানি ই কে মানে কত, মানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার হয়। এখন এইটাকে যদি ম্যাক্সিমাম হইতে হয়, এখন ভর তো একটা ফিক্সড রাশি, তাহলে ভিটাকে কী হওয়া লাগবে, ভি ম্যাক্সিমাম হওয়া লাগবে। তার মানে যদি আমরা ই কে ম্যাক্স লিখি, কারণ এখানে আমাকে জিজ্ঞেস করছে সর্বোচ্চ গতিশক্তি কত হবে, তাহলে যদি কোনো কারণে আমরা কি লিখি, এখানে ই কে ম্যাক্স লিখি, আমার কিন্তু লিখতে হবে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে হাফ আছে, এম এখানে কত তোমার 60 কেজি, আর ভি ম্যাক্স মানে কি ব্যাগ না, এখানে দেখো ব্যাগ কি সরাসরি দেওয়া আছে, ব্যাগ কিন্তু সরাসরি এখানে দেওয়া নাই, তাহলে আমার ভি ম্যাক্সটাকে কিন্তু বের করতে হবে। কীভাবে করব, বিস্তার দেওয়া আছে, তার মানে এখানে আমরা ভি ম্যাক্স মানে জানি ওমেগা ইন্টু এ। তারপর এখানে আমরা ওমেগা মানে কত লিখতে পারি ভাই, ওমেগা মানে আমরা কত লিখতে পারি খেয়াল করে দেখো, টোয়াইস পাই ডিভাইডেড বাই বড় হাতের টি লিখতে পারি, আর বড় হাতের টি মানে কত, ওই যে টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, আর এখানে এ আছে। তাহলে এখানে দেখো টোয়াইস পাই তো কাটা যাবে, তাহলে এখানে কি থাকতেছে ভাই, ভি ম্যাক্স ইকুয়ালস টু এই রুট ওভার জি বাই এল হবে, কারণ জিটা উপর উঠে যাবে, আর এখানে এ আছে। তো এটাকে যখন স্কোয়ার করে দিবা তখন এখানে হবে এ স্কোয়ার ইন্টু জি বাই এল। তাহলে এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, এখানে কত আসে দেখো তো, এখানে হাফ 60 এ স্কোয়ার, এ মানে কত, এখানে এ হচ্ছে বিস্তার, বি হচ্ছে এ হচ্ছে 3, তার মানে 3 এর স্কোয়ার মানে কত 9, আর এখানে জি বাই এল, তো জি মানে হচ্ছে তোমার এখানে 9.8, আর এল মানে কত ভাই, এল যদি তুমি হিসাব করো, এল কি জিনিস, হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য না, মানে সুতার দৈর্ঘ্য ছিল আর কি, এটা কত দেওয়া আছে এখানে 4 মিটার, 4 দাও এখানে। সেই ক্যালকুলেশনটাতে এবার খুব সোজা, তুমি যদি করো তাহলে তোমার ইজিলি আনসার চলে আসবে। এখানে কীভাবে করবা, এগুলো নর্মাল লাস্টে আনসার করবা, 4 আর 60 কাটাকাটি করলে এখানে 15 থাকে, রাইট, 4 আর 60 কাটাকাটি করলে কত থাকে, 15 থাকে এখানে। আচ্ছা, তাহলে এখানে 1 আছে। আচ্ছা, এরপর এখানে তুমি কত কীভাবে বের করবো দেখো, এরপর এখানে মেন ঝামেলা পাকাইতেছে 9.8, তো 9.8টাকে চাইলে আমরা কিন্তু 98 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, তাই না, কারণ এখানে আসলে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে গেলে আমাদেরই সুবিধা। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, এখানে তো আমার হাফ আছে, এখানে আমার হাফ আছে এখানে, তারপর আমার এখানে হচ্ছে 15 পাইছি আমরা, তারপর এখানে 9 আছে, এই 9.8কে যেন আমরা লিখতে পারি 98 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। আচ্ছা, তো এটা লিখাতে কী সুবিধা হয়েছে আমাদের, এখানে দেখো যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমরা 10 আর এটা 15 কাটাকাটি করে এখানে 3 লিখতে পারি, তারপর 2 আর 2 গুণ করলে কত এখানে, অথবা এই 2 আর এই 98 কাটাকাটি করে এখানে আমরা 49 লিখতে পারি। তাহলে বেসিক্যালি আমার উপরে থাকতেছে 3 ইন্টু 9 ইন্টু 49 থাকতেছে এখানে, রাইট। আমরা কিন্তু চাইলে এটাকে এবার ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আসো আমরা যদি ক্যালকুলেশনের মধ্যে যাই, তাহলে আমার কাছে আছে কত, 3 ইন্টু 9 ইন্টু 49 ডিভাইডেড বাই 2 আছে, এটাকে হচ্ছে আমার ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে আমার ইকের ভ্যালু, দেখো এটাই ছিল না আমার, এটাই তো ছিল, হ্যাঁ 3 ইন্টু 9 ইন্টু 49 ডিভাইডেড বাই 2 আছে শুধুমাত্র, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু ছিল। তাহলে এখানে দেখো আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, 3 9 তো 27, 27 হিসাবে তোমার এখানে 49 গুণ করতে হবে, তাহলে কত আসবে দেখো 49 ইন্টু 27, তোমার এগুলো কিন্তু ক্যালকুলেটার ছাড়া করতে হবে, এই জন্য এগুলো লাস্টের দিকে করবা, আর একটু ক্যালকুলেশনটাও ফাস্ট করার চেষ্টা করবা। যেমন 7 9 কত ভাই 63, তারপর এখানে তাহলে হাতে থাকে 6, 7 6 কত, 7 4 কত ভাই তোমার এখানে 32, আসলে 28, 28 সাথে তুমি যদি 6 যোগ করো তাহলে এখানে আসবে কত 34, এখানে 0 দিয়ে দাও, 2 9 18, হাতে আছে 1, 2 4 8 9, তাহলে এখানে যোগফল করলে কত আসবে ভাই 3 আসবে, এখানে 12 2 আসবে, এখানে হাতে আছে 1 12 13, 13 10 13 23 10 23 আসছে, কিন্তু এখানে নিচে একটা 2 আছে না, তাহলে এখানে এই 1323কে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসবে, ফার্স্টে 12 লেখো, তাহলে 6 আসছে এখানে, তারপর এখানে দেখো কত আসবে, এই 13 থেকে 12 চলে গেলে 1 থাকে, এখানে 2 থাকে, 12 আসছে, 6 আসছে এখানে, তাহলে আরেকটা, সবশেষে কত থাকে এখানে 3 থাকে, তাহলে এখানে 2 হবে, 1 আসছে একটা, তারপর এখানে তোমার হচ্ছে যে ভাই 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, এখন 2কে তো 1 দিয়ে ভাগ জানে এরকম, সেখানে 10 আনো, দশমিক দাও একটা 10, আর এখানে 5 হবে, তাহলে আনসার কত এখানে 60, এখানে দেখো এবারে হয়ে গেছে 0, শেষ।
তাহলে এখানে এটার আনসার কত আসছে 661.5। এগুলো কিন্তু একদম লাস্টে করবো ভাই, কারণ কি রেগুলেশন বড়। তো 661 তো কোথাও নাই, সো কাছাকাছি আনসার হচ্ছে এ নাম্বারটা, সেখানে এ নাম্বারটা তুমি দেখাই দিবে, এটা হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো ভাই এই ম্যাথটা। তাহলে চলো আমরা এখানে যাই, এর পরের অঙ্কগুলো অনেক সোজা। আসো আমরা এই অঙ্কটা দেখি। আমাকে 5 নম্বরে কি বলতেছে দেখো, 5 নম্বর আমাকে বলতেছে যে 3 এই সমীকরণটা একটা সরল চলন্ত স্পন্দন বর্ণনা করে, এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত। তো কৌণিক কম্পাঙ্ক মানে আমরা কি জানি ওমেগা। আমরা জানি দুই ধরনের কম্পাঙ্ক আছে, একটা যদি শুধু কম্পাঙ্ক বলে তাহলে আমরা এফ বের করি, কৌণিক কম্পাঙ্ক বললে আমরা ওমেগা বের করব। তো এখানে আমার সমীকরণ দেওয়া আছে কত, আমার এখানে সমীকরণ দেওয়া আছে 3, তারপরে তোমার হচ্ছে যে ভাই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল টু 0। তো এখানে আমরা সবাই জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগকে 1 করতে হয়। তাহলে এখানে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার 3 দিয়ে ভাগ করে দিলে তাহলে এটা 9x ডিভাইডেড বাই 0। আর এই যে 9 এটা তাহলে কার সমান, ওমেগা স্কোয়ারের সমান। তাহলে আমাকে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে বসে, তাহলে সেটা কত আসবে, 3 আসবে। সেইটা হচ্ছে আমার এখানে আনসার, রাইট। এবারে দেখো এখানে যদি আমরা পরবর্তীতে যাই, পরবর্তী আমাকে কী বলছে এখানে, একটি আদর্শ স্প্রিংয়ের শেষ প্রান্তে একটি ঝুলানো ভর টির পর নিয়ে পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে। দেখো এই স্প্রিংয়ের ক্ষেত্রে আসলে কী হয় বলো তো, তোমার পর্যায়কালটা বিস্তারের সমানুপাতিক হয়। কীভাবে, আমি চলো তোমাকে ব্যাখ্যা করে আসো। যে সাপোজ ধরো এখানে আমি একটা স্প্রিংয়ের একটা গতিপথ চিন্তা করতেছি, ধরা যাক এটা হচ্ছে একটি স্প্রিংয়ের একটা গতিপথ। এখন আমরা যদি দেখি এই স্প্রিংয়ের ধরা যাক এই যে মাঝখানে যে পয়েন্টটা, এটা ধরো তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থা, আর স্পিড হচ্ছে ব্যবহার করে আপ ডাউন করতেছে। এখানে ধরা যাক উপরে হচ্ছে যে ভাই এতটুকু এ ডিস্টেন্স যাচ্ছে, আবার নিচেও ধরো এ ডিস্টেন্স যাচ্ছে। তো ধরা যাক এটা হচ্ছে x1, এটা হচ্ছে ধরো x2। সিমিলার ওয়েতে তাহলে এটার পর্যায়কাল বলতে আমরা কি বুঝবো, x1 থেকে আগে x2 যাইতে হবে, আবার x2 থেকে তোমার x1 আসতে হবে। তো এখানে তাহলে প্রথমে যাওয়ার সময় আছে দৈর্ঘ্য 2a, আসার সময় দৈর্ঘ্য 2a, তাহলে মোট দৈর্ঘ্য 4a, আর এইটার জন্য সময় ধরো প্রয়োজনীয় সময় টি লাগতেছে এখানে। এখন এখানে তুমি কি করছো, এই যে বিস্তারটাকে তুমি ধরো ডাবল করে দিছো, তাহলে এখানে কী হবে, এখন কী হবে দেখো, তাহলে এখন এখানে তাহলে লেন্থটা বেড়ে যাবে এভাবে। তাহলে যেটা হবে, এটা ধরো সাম্যাবস্থান, এটা ধরো সাম্যাবস্থা, আর তুমি এখানে বিস্তারটাকে ডাবল করে দিচ্ছ, অর্থাৎ এটা এখন 2a হয়ে গেছে, এটাও এখন 2a হয়ে গেছে। তাহলে ধরো এই পজিশনটা x3 আর এই পজিশনটা ধরো x4। তাহলে এটার আমরা পর্যায়কাল বলতে কি বুঝবো, একটা পূর্ণ পর্যায়। x3 থেকে x4 যাইতে হবে, আবার x4 থেকে x3-তে আসতে হবে। তো দেখো x3 থেকে x4-এ যাওয়ার জন্য 2a প্লাস 2a, তার মানে 4a ডিস্টেন্স অতিক্রম করতে হবে। খেয়াল করে দেখো এখানে ডিস্টেন্স অতিক্রম করতে হবে 4a। আবার এখানেও সেম ওয়েতে দেখো, এখানেও x4 থেকে যখন x3-তে যাবা ডিস্টেন্স অতিক্রম করতে হবে 4a। তাহলে এটার জন্য এখন ডাবল ডিস্টেন্স না, তাহলে কারণ এখানে দেখো 4a ডিস্টেন্সের জন্য তোমার সময় লাগতো কত, টি, কিন্তু এখানে এখন ডিস্টেন্স হচ্ছে 8a, তাহলে ডাবল হয়ে গেছে। তাহলে এটার জন্য সময় লাগবে কত, 2t, কারণ এখন ডাবল ডিস্টেন্স ডাবল সময়। সেই জন্য আমরা এখানে কি বলতে পারি, এটার জন্য কি বলতো তোমার, টি ইজ প্রপোর্শনাল টু এ। তার মানে যেটা মনে রাখবা ভাই, সেটা হচ্ছে যে ভাই তোমার এখানে যদি আমরা সামারি করি, দোলক আর স্প্রিং এই দুটার ক্ষেত্রে হচ্ছে যে ভাই তোমার পর্যায়কাল হচ্ছে ভাই বিস্তারের সমানুপাতিক, কিন্তু সরল দোলকের জন্য এটা হচ্ছে যে নির্ভর করে না। তাহলে যদি আমি এখানে একটু করে সামারি লিখে দিই, এই জিনিসগুলোতে ভাই ম্যাক্সিমাম মানুষজন একটু ভুল করে ফেলে, সেগুলোতে একটু সতর্ক থাকতে হবে আমাদের। আমরা এখান থেকে তাহলে শিখবো যে আমার দোলক এবং স্প্রিং যদি আমাকে বলে, এদের ক্ষেত্রে আমার পর্যায়কাল হচ্ছে ভাই এর সাথে সমানুপাতিক। কিন্তু আমাকে যদি সরল দোলকের কথা বলে তাহলে আমরা বলবো টি এবং এ সম্পর্কিত নয়, অর্থাৎ একজন চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হয় না, মানে এদের মধ্যে কোনো রিলেশন নাই। সরল দোলকের ক্ষেত্রে এদের মধ্যে কোনো কি নাই, রিলেশন নাই, কিন্তু দোলক এবং স্প্রিংয়ে কি আছে বলতো, রিলেশন আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে এখানে দেখো আমাকে বলছে কি, একটি আদর্শ স্প্রিংয়ের, মানে স্প্রিং বলছে শেষ প্রান্তে জোড়ানো ভর টি পর্যায়কালে উলম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তারকে তুমি যদি দ্বিগুণ করে দাও, দোলনকাল কত হবে, 2t হবে, কারণ এটাও দ্বিগুণ হয়ে যাবে এখানে। ওকে, আশা করি এটাও এখানে বুঝতে পারছো ভাই। তাহলে আসলে আমরা 7 নাম্বারটা করি।
7 নম্বর আমাকে বলতেছে হচ্ছে যে একটি দিক পরিবর্তী প্রবাহকে এত সমীকরণে প্রকাশ করা হলো, ওই প্রবাহের কম্পাঙ্ক কত হবে। দেখো সাইনের পরে যা থাকে তাকে আমরা কি লিখতে পারি, ওমেগা টি লিখতে পারি। তার মানে পুরো পোর্শনটাকে আমরা কত লিখি, কারণ সাইনের আগে যা থাকে তা হচ্ছে বিস্তার, আর সাইনের এখানে যা থাকে তাকে আমরা কি লিখতে পারি, ওমেগা টি। আর আমাকে এখানে কম্পাঙ্ক এফ বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা টি, এটা হচ্ছে আমার এখানে 300 পাই ইন্টু টি। আর আমরা তাহলে উভয় পক্ষে টি কাটে দিতে পারি, আর ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই এফ, সেটা হচ্ছে তোমার এখানে তাহলে 300 পাই। তাহলে সব কিছু কাটাকাটি গিয়ে এফ ইকুয়াল টু তারা থাকবে 150 হার্টজ। সেখানে আনসার কোনটা হবে, 150 হার্টজ, এটা হচ্ছে আমার এখানে আনসার হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে যদি আমরা এরপরে যাই, এরপরে দেখো এখানে আমাকে কি বলতেছে ভাই, এখানে আমাকে বলতেছে যে মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলনকাল টি পরিমাপ করলো। এবার সে টি স্কোয়ার বনাম এল একটা লেখচিত্র আঁকছে এবং এটা ঢালকে সে এস বলছে, জি এর মান কত। খুবই ইজি একটা ম্যাথ। কেন ইজি ম্যাথ দেখো আমি দেখাই তোমাকে। এখানে দেখো তো ভাই সরল দোলক বলছে না, এখানে সরল দোলক আমরা পর্যায়কালের সূত্র কত জানি, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। দেখো কখনো কখনো তোমাকে যদি রিটার্নের মধ্যে কোয়েশ্চনে দোলকের পর্যায়কাল বের করতে বলে, তাহলে কিন্তু তুমি এই সূত্রটা ইউজ করবা। কিন্তু যদিও আমি তোমাকে বুঝাই বলি ভাই, যদিও দোলকের পর্যায়কালের সূত্র এটা না, কিন্তু কখনো কখনো মানে কোয়েশ্চন হয়তো স্যার এটা খেয়াল করে না জিনিসটা, দোলকের পর্যায়কাল বের করতে বলে, সরল দোলক না বলে শুধু দোলক বলে। শুধু দোলক বলে আসলে তোমার তখন কিছু করার নাই, কারণ তোমার তো আসলে এই সূত্রই তুমি জানো, তখন আসলে তোমাকে এটাই ইউজ করতে হবে। কিন্তু অ্যাকচুয়াল যদি আমি তোমাকে বলি, অ্যাকচুয়ালি এটা কিন্তু সরল দোলকের সূত্র, এটা কিন্তু দোলকের সূত্র না। আর দোলক আর সরল দোলকের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা তো পার্থক্যটা কিছুক্ষণ আগেই দেখলাম যে 4 ডিগ্রির একটা মানে একটা তো অ্যাঙ্গেল 4 ডিগ্রি ছোটো হইতে হয়, আর একটা তো অ্যাঙ্গেল যে কোনো কিছু হইতে পারে। সেই বিষয়টা তার একটু জেনে রাখলা, যে রিটার্নে যদি তোমায় কখনো তাহলে দোলকের পর্যায়কাল বের করতে বলে, তাও তুমি এই সূত্র ইউজ করবা। সরল দোলকের পর্যায়কাল বের করতে বলে, তাও তুমি এই সূত্র ইউজ করবা। কোথায়, রিটার্নে। এমসিকিউতে তুমি তো এখানে বুঝতেছোই কীভাবে ইউজ করতে হয়। এখন এখানে দেখো আমার এখানে টি স্কোয়ার মানে এল এর সে গ্রাফ আঁকছে, তাহলে এটাকে চলো আমরা স্কোয়ার করে দিই, টি স্কোয়ার, তাহলে এটা 4 পাই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে এল বাই জি থাকবে। এখানে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো তো, টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু এল। এখন সে ওয়াই অ্যাক্সিস বরাবর বসেছে টিটাকে, তাহলে এটাকে বসেছে হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এলকে বসেছে হচ্ছে এক্স অক্ষ বরাবর। দেখো তো এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো না, যেখানে এম হচ্ছে তোমার এটা কি নির্দেশ করতেছে সমীকরণটা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এম হচ্ছে তোমার এটা ঢাল, আর এই ঢালের নাম হিসেবে কী দিছে, এখানে এস দিছে। তাহলে বেসিক্যালি আসলে এই ঢাল এস হচ্ছে তোমার এটা, বেসিক্যালি তোমার এখানে এস মানে তোমার তাহলে কত, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি। এখন কোয়েশ্চনে জিজ্ঞেস করছে তোমাকে জি কত হবে, তাহলে জি মানে কত, জি মানে হচ্ছে তোমার তাহলে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এস হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এখানে বি, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই এস হবে। ওকে, এরপরে বসে এত সমীকরণটা বর্ণনা করলে কৌণিক কমায় কত ভাই, ওমেগা স্কোয়ার মানে 25, তাহলে ওমেগা মানে 5 হবে, 5 সেকেন্ড ইনভার্স 1, রাইট। আচ্ছা, তাহলে এখানে দেখো এরপরে জিজ্ঞেস করছো আমাকে এখানে যে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের, তোমার যদি ভাই এখানে এটা ইয়া হবে না, পর্যায়কাল হবে শুধু, বোরকাজটা হবে না, কাল যদি 3 সেকেন্ড হয় তাহলে প্রথমটির দোলনকাল কত। তাহলে এখানে আমাকে বেসিক্যালি বলছে কি একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ। তাহলে একটা সরল দোলকের দৈর্ঘ্য ধরো L1, যেটা হচ্ছে তোমার অপরটার দ্বিগুণ, অর্থাৎ 2L2, অর্থাৎ দ্বিতীয়টা দৈর্ঘ্য হচ্ছে L2, L2 দ্বিগুণ। আর দ্বিতীয় সরল দোলকের দোলনকাল যদি আমার 3 সেকেন্ড হয়, তার মানে T2 যদি আমার 3 সেকেন্ড হয়, তাহলে আমাকে বের করতে বলছে প্রথম দোলকটার পর্যায়কাল T1 ইকুয়ালস টু কত। ওকে, খুবই ইজি একটা ম্যাথ। দেখো এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করতেছে না, আর এখানে সরল দোলক বলে দিচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। তাহলে এখানে যদি আমাকে T1টা বের করতে হবে, তাহলে আমি T1 ডিভাইডেড বাই T2 লিখবো, আর এখানে আমরা লিখতে পারি তাহলে রুট ওভার L2 ডিভাইডেড L1 ডিভাইডেড বাই L2, যেহেতু টি ইজ প্রপোর্শনাল টু এল, L1 ডিভাইডেড বাই L2। তাহলে এখানে দেখো আমার কত থাকবে, তাহলে ভাই T1 তো আমি বের করবো, T2 হচ্ছে আমার 3 সেকেন্ড, L1 হচ্ছে আমার 2L2, তো L2 কাটা গিয়ে এখানে রুট ওভার 2 থাকবে। তাহলে এখানে আসতেছে কত, T1 এটা আসতেছে তোমার এখানে 3 রুট ওভার 2 আসতেছে। এখন এখানে দেখো এখানের মধ্যে ডি নাম্বারটা আনসার হবে না, কেন, কারণ রুট ওভার 2 ভ্যালু হচ্ছে 1.414, এটা আমরা সবাই জানি। তো 3কে দিয়ে যদি তুমি 1.414 দিয়ে গুণ করো, রেজাল্ট কখনোই 6-এর কাছাকাছি আসবে না, কারণ 6-এর কাছাকাছি আসতে হইলে 3কে দিয়ে তোমার 2 গুণ করতে হবে, সো এটা আসবে না। তাহলে বাকি 3টা আসতে পারে, এটা আমার জন্য চেক করতে হবে জন্য, সো আমরা এখানে গুণফল করা লাগবে। তাহলে আমরা গুণফলটা করবো কার সাথে, 1.414 এর সাথে, অর্থাৎ রুট ওভার 2 মানে 1.414, ইন্টু আমরা 3 দিয়ে গুণ করবো।
তো 3 দিয়ে গুণ করলে আমার এখানে কত আসবে 3 4 12, হাতে আছে 2, হাতে আছে 1, 3 একে 3, হাতে আছে এখানে 4, 3 4 12, হাতে আছে 1, 3 একে 3, হাতে 4, 4.242, অর্থাৎ এখানে আনসার হবে তোমার হচ্ছে ভাই বি নাম্বারটা। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে। সো আমাদের তাহলে 9ও শেষ, আমাদের তাহলে 10 নাম্বারটাও শেষ। তো এগুলো সব ডিউতে আসছে কিন্তু এটা 13-14 সালে আসছে। এখানে তো এরপর আমাকে বলছে কি যে কোনো একটা বস্তুর মোট শক্তি হচ্ছে ই, কম্পাঙ্ককে অপরিবর্তিত রেখে, তার মানে কম্পাঙ্ক চেঞ্জ করতেছো না, বিস্তারকে দ্বিগুণ করা হলে সরল শ্রেণীতে গতিতে চলমান বস্তুর শক্তি কত হবে। দেখো মোট শক্তি ইকে আমরা কত দিয়ে শিখে আসছি এখানে, হাফ কে এ স্কোয়ার। এখন এখানে বলছে কম্পাঙ্ককে চেঞ্জ করতে পারবা না। একটা জিনিস দেখো, তুমি ওমেগা মানে কত শিখে আসছো, √k/m না, আবার ওমেগা মানে তুমি শিখে আসছো 2πf। এখানে বলতেছে এফটা তুমি চেঞ্জ করতে পারবা না, এই যে এফ তুমি চেঞ্জ করতে পারবা না, আর 2π তো কনস্ট্যান্ট, এটা আগে থেকে চেঞ্জ হবে না, আবার ভরও কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এফ যদি চেঞ্জ না হয়, এগুলো যদি চেঞ্জ না হয়, তাহলে কেও কি হবে না, চেঞ্জ হবে না, অর্থাৎ অটোমেটিক কেটাও চেঞ্জ হবে না। তার মানে ই ইজ প্রপোর্শনাল, আমরা তাহলে এখানে কত লিখতে পারি, এ স্কোয়ার। আমরা এখান থেকে তাহলে লিখতে পারি ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এখন আমাকে বলতেছে বিস্তারটাকে আমি কত গুণ করছি, এখানে দ্বিগুণ করছি, তাহলে মোট শক্তি কত হবে, স্কোয়ার আছে তাহলে 4e হবে, তাহলে মোট শক্তি হবে তোমার এখানে 4e, রাইট। এরপরে দেখো আমাকে বলছে কি একটি দোলক এ এবং বি, এ দৈর্ঘ্য বি এর দ্বিগুণ, বি এর দোলনকাল এত হলে এর দোলনকাল কত, একটু আগে বের করে আসছে আমরা 4.24। পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। এখানে দেখো এইগুলোতে আসলে কি হয়, চলো আমরা একটু সলভ করি এটাকে। আমরা দেখো এখানে আমাকে বলছে কি যে আমি পর্যায়কালকে দ্বিগুণ করবো, তাহলে দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, এখানে অভিজ্ঞতা ধরনের কোনো ব্যাপার নাই, তাহলে এখানে আমার L2 বের করা লাগবে, L1, আর এটার উপর তো রুট থাকে, আমি যদি রুট তুলে দিই তাহলে T2/T1, এখানে তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যাবে। কেমনে দেখো, টি ইজ প্রপোর্শনালি কত থাকে, √L থাকে না, তো আমি এলটাকে আগে এনে লিখছি, স্কোয়ার করে দিচ্ছি আর কি, হ্যাঁ T2/T1। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে কত হবে, এটা আসবে 4। কেমনে, কারণ এখানে পর্যায়কাল তুমি দ্বিগুণ করতেছো, তার মানে T2 মানে হচ্ছে 2T1, তাহলে T1 কাটা যাবে, তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে L2 মানে কত হবে তোমার এখানে, L2 মানে তোমার এখানে হবে 4L1। কিন্তু আনসার কিন্তু তোমার 4L1 হবে না, আনসার কিন্তু তোমার 4L1 হবে না, আনসার হবে তোমার 3L1। আমি তোমাকে বুঝাই বলি, এখানে দেখো এখানে যদি 3 দেওয়া নাই, কোয়েশ্চন আসলে ভুল আছে এগুলা, দেখো আমি তোমাকে এখানে ক্লিয়ার করি। এটা বলছে কি পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। আমি যদি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, আগেও দিছিলাম, ধরো দেখ একটা লোক একটা অফিসে কাজ করে, সেই লোকের বেতন ধরো 100 টাকা। এখন আমি বললাম যে এই লোকের বেতনকে তুমি দ্বিগুণ করো, এই লোকের বেতনকে তুমি কত গুণ করে দাও, দ্বিগুণ করে দাও। তাহলে এই লোকের বেতন এখন কত হবে, আগে 100 টাকা ছিল, এখন দ্বিগুণ হয়েছে, তার মানে 200 টাকা। আমি তোমাকে বললাম দ্বিগুণ বৃদ্ধি করো, দ্বিগুণ বৃদ্ধি করো, তাহলে এই লোকের বেতন এখন কত হবে, আগে তো 100 টাকা ছিলই, ওই 100 টাকার সাথে আরও দ্বিগুণ বৃদ্ধি করছো, অর্থাৎ 200 টাকা বৃদ্ধি করছো, তাহলে এই লোকের বেতন কিন্তু এখন হবে 300 টাকা। তার মানে ভালো করে বুঝে আসো, দেখো সেটা হচ্ছে যে ভাই যদি তোমাকে বলে লোকের বেতন দ্বিগুণ হয়েছে, তাহলে 100 টাকা থাকলে এখন হয়েছে কয় টাকা, 200 টাকা। কিন্তু তোমাকে যদি বলে এই লোকের বেতন দ্বিগুণ বৃদ্ধি করো, তার মানে আগে তো 100 টাকা ছিল, আরও দ্বিগুণ তুমি বাড়াইছো, তার মানে এখন কিন্তু বেতন হয়েছে তোমার 300 টাকা। এখন এখানে কোয়েশ্চন করছে কি দেখো, যে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, কত গুণ হবে জিজ্ঞেস করে নাই, কিন্তু জিজ্ঞেস করছে কত গুণ বৃদ্ধি করতে হবে, অর্থাৎ কত গুণ বাড়াইতে হবে। তাহলে L2 মানে 4L1 আসছে, তাহলে এটাকে তাহলে তুমি কি লিখতে পারো, L2 = L1 + 3L1 লিখতে পারো না। তার মানে আগে তো L1 ছিলই, আরও 3 গুণ এখানে বাড়াইতে হবে, অর্থাৎ বৃদ্ধি করতে হবে কত গুণ ভাই, 3 গুণ। তাহলে এখানে কিন্তু আনসার হওয়া উচিত কত, 3 হওয়া উচিত, কারণ 3 গুণ বৃদ্ধি করতে হবে। কিন্তু যদিও এখানে অপশনে 3 দেওয়া নাই, সেখানে আমরা কত জায়গায় দিব বলো তো, 4 জায়গায় দিব, কিন্তু অপশনে 3 দেওয়া নাই। 3 যদি কোনো কারণে যদি কোয়েশ্চনে 3 4 দেওয়া থাকতো, আমরা কিন্তু এখানে 3 দেখাতাম। আসলে এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, কারণ এই প্রবলেমটা অনেক জায়গাতে আসলে এরা মানে ভুল করছে। এটা আসলে মানে নর্মালি হচ্ছে 3 থাকা কথা, কিন্তু 3টা না দিয়ে এখানে 4 দিয়ে দেয়, বুঝছো। এই জিনিসটা কিন্তু অনেক জায়গাতেই আসলে স্যারেরা একটু ভুল করছে, যে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। এখানে তোমার যদি অপশনে 3 দেওয়া থাকে তাহলে তুমি 3 দেখাবা, যদি 3 দেওয়া না থাকে তাহলে তুমি সেক্ষেত্রে 4 দেখাবা, ওকে। কিন্তু যদি 3 দেওয়া থাকে তাহলে বুঝে নিবা তোমাকে কিন্তু 3ই দেখাইতে হবে, এই বিষয়টা তাহলে একটু লক্ষ্য রাখিও। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কিন্তু তুমি দেখবা আমি যখন একটু পরে করাবো, আরও অনেক জায়গাতে আসলে ভুল করছে জিনিসটা। দেখো যদি তোমাকে জিজ্ঞেস করতে কত গুণ করতে হবে, তখন তুমি 4L1 কারেক্ট আনসার, কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করছে কত গুণ বৃদ্ধি করতে হবে, তখন কিন্তু আনসার 3, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে যাই। দেখো বলছে কি
একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে ইহার দোলনকাল কত হবে? আনসার হবে ইনফিনিটি। আনসার হবে ইনফিনিটি। কীভাবে ইনফিনিটি ভাই? চলো ব্যাখ্যা করে আসো। যে আমরা টি এর ফর্মুলা কত জানি? টোয়াইস পাই রুট ওভার এল বাই জি জানি। এখন এখানে পৃথিবীর কেন্দ্রে জি কত হয়ে যায়? সবাই জানেন জিরো হয়ে যায়। তো টি যদি জিরো হয়ে যায় কত হবে? এটা জি জিরো হলে এটা টি কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, কারণ নিচে জিরো থাকলে কী হয়? ইনফিনিটি হয়ে যায়। এরপর আমাকে জিজ্ঞেস করছে কোনো একটা বস্তুর সর্বোচ্চ বিস্তার হচ্ছে 5 মিটার, তারপর তোমার হচ্ছে যে ভাই দোলনকাল হচ্ছে 8 সেকেন্ড, সর্বোচ্চ ব্যাক কত? তার মানে ভি ম্যাক্স জানতে চাইছে। তাহলে ভি ম্যাক্স মানে ওমেগা ইন্টু এ, আর ওমেগা মানে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। টি হচ্ছে এখানে 8 সেকেন্ড, এ হচ্ছে তোমার এখানে 5। তাহলে এখন এটাকে কী করতে পারো? এখন তোমায় ক্যালকুলেশন করতে হবে এখানে। তো এখানে আনসার কত আসবে দেখো। এখানে দেখো এই 8, আর তুমি যদি এখানে যদি 5 আর 2কে যদি গুণ করো তাহলে 10 হবে। 10 ডিভাইডেড বাই 8 হবে। তো 10 ডিভাইডেড বাই 8 মানে কত? 5/4 ইন্টু পাই। 5/4কে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 1.25 ইন্টু পাই হবে। এখানে প্রথম করে দেখো এইটা জীবনে আনসার হবে না, ডি নাম্বারটা আনসার হবে না। কেন? কারণ দেখো পাই হচ্ছে 3.1416, তো এটাকে যদি তুমি 1.25 দিয়ে গুণ করতেছো তাহলে এটার ভ্যালু কখনো 6 থেকে বড় হবে না, এটার ভ্যালু 6-এর কাছে যাবে না। তারপর দেখো অনুরূপভাবে যেহেতু 6 থেকে বড় হবে না তাহলে সি নাম্বারটা তোমার আনসার হবে না, কারণ এটা 7.81, এটা 6 থেকেও বড়। বি নাম্বারটাও তোমার আনসার হবে না। ভাই বি নাম্বারটা আনসার হবে না কেন? পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416, তাহলে এটাকে তুমি 1.25 দিয়ে গুণ দিচ্ছ, তাহলে এটা তো 3.1416 থেকে বেশি আসবে। এখানে বি নাম্বারে দেওয়া আছে 3.13, সেটা আনসার হবে না। তাহলে চোখ বন্ধ করে কোনটা আনসার দেখাই দিবা? এ নাম্বারটা। ক্যালকুলেশন করার দরকারই নেই আর কোনো, ক্যালকুলেশন করলে এটাই আসবে, কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখানে সেগুলো তোমার সময় বাঁচবে কিছুটা ক্যালকুলেশন না করে। এরপর আমাকে বলছে একটি সরল দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে? আমরা সবাই জানি সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। কেন? আমরা কোথায় পড়ে আসছি এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখো থিওরিতে তখন পড়াইছিলাম, সেটা কীরকম ছিল। এখানে ধরো একটা দোলক এখান থেকে এখানে গেছে, আমরা সবাই পড়ে আসছি এগুলা। সেটা কীরকম ছিল? এখান থেকে ধরো এখানে গেছে, এই পজিশনে তুমি বি ম্যাক্স পাইতা, আর এই পজিশনে তুমি এম এক্স পাইতা সর্বোচ্চ বিস্তারে, রাইট? সেগুলো আমরা আগে পড়ে আসছি। সেখানে সর্বোচ্চ বিস্তার বিন্দুতে ত্বরণটা সর্বোচ্চ হবে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো ভাই। সো আমরা যদি এরপরে যাই, এরপরে দেখো আমাকে এখানে বলছে কি যে কোনো একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 1.6 গুণ বৃদ্ধি করা হয় তাহলে এর দোলনকাল কত হবে? তাহলে এখানে দেখো টি এর সাথে এল এর সম্পর্ক করবো, তাহলে T2 ডিভাইডেড বাই T1। সেকেন্ড দোলক বলছে তাহলে T1টা 2 সেকেন্ড হবে, রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। এখানে কী হয়েছে দেখো, এখানে T2 ডিভাইডেড বাই T1, T1 তো 2 সেকেন্ড। এখানে খেয়াল করে দেখো তো L2টা কত হবে? বলছে কি দোলকের দৈর্ঘ্য 1.6 গুণ বৃদ্ধি করা যায়, তার মানে এখানে কিন্তু শুধু 1.6 গুণ করতে বলে নাই, বৃদ্ধি করতে বলছে। তার মানে L2 মানে হবে L1 তো আগে ছিলই, আরও 1.69 গুণ বাড়াইছো, তাহলে এখানে আনসার হবে 2.69 L1, রাইট? তাহলে এখানে তুমি যদি 2.69 বসাই দাও আর এখান থেকে তুমি যদি T2 ক্যালকুলেট করো তাহলে তোমার আনসার চলে আসবে। দেখো এটা যদি চুয়েটে আসছে, আমরা চাইলে এটা এখানে ক্যালকুলেটার ইউজ করতে পারি। যদি চুয়েটে আসছে তার মানে কত? 2.69 ইন্টু 2, সেখানে ভ্যালু আসছে আমার কাছে 3.28। দেখো 3.28 কোথায় দেওয়া নেই, এটা কিন্তু 3.38, সো দেওয়া নেই কোথাও। সো আমরা এখানে তাহলে দাগাই দেবো কোনটা? নান অফ দিস। এটা হচ্ছে আমার এখানে আনসার। দেখো অনেক জায়গাতে কিন্তু এটা ভুল করছে সলিউশনটা, হ্যাঁ। সো তুমি তো বুঝতে পারতো এটা আমাদের সলিউশনে যে কারেক্ট আছে, কারণ এখানে কিন্তু বলছে কি এতগুণ বৃদ্ধি করা হয়, তার মানে আগেরটা তো আসেই, আরও তুমি এতগুণ বাড়াইছো। এটা কিন্তু কখনোই 1.69 L1 হবে না, এখানে L1 এর সাথে 1.69 L1 যোগ করতে হবে এখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। বলছে কি এরপরে একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করতে হলে এর দৈর্ঘ্য অবশ্যই কত গুণ করতে হবে? চলো দেখি আসো, খেয়াল করে দেখো। এখানে আমাকে বলছে কি পর্যায়কালকে আমি দ্বিগুণ করবো এখানে, তাহলে এটা যদি আমরা একটু আগে বের করছি এখানে, তা আমরা করে আসো দৈর্ঘ্য L2 ডিভাইডেড বাই L1, আর এখানে T2 ডিভাইডেড বাই T1 স্কোয়ার থাকবে, কিন্তু আমি পর্যায়কাল দ্বিগুণ করবো, তার মানে এটা 2 স্কোয়ার, তার মানে এটা 4 হবে। তাহলে L2 ইকুয়ালস টু 4L1। এখন আমাকে বলছে যে কত গুণ দৈর্ঘ্য অবশ্যই এত গুণ বাড়াতে হবে, এত গুণ বাড়াতে হবে, এত গুণ কমাতে হবে। তাহলে এত গুণ করতে হবে, কিন্তু কোথাও অপশন নাই 4 গুণ করতে হবে, এরকম অপশন নেই। বলছে 4 গুণ বাড়াতে হবে। আসলে বাড়াতে হবে কয় গুণ? 3 গুণ। কেমনে? কারণ দৈর্ঘ্য তো আগে L1 ছিল, আরও তুমি 3 গুণ L1 বাড়াইছো, তাহলে আনসার কিন্তু অ্যাকুরেট হবে 3। কিন্তু এখানে যেহেতু 3 অপশনে দেওয়া নাই, সো আমি তাহলে আনসার দেখাবো কোনটা বলো তো? 4 গুণ বাড়াতে হবে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি কি আমাকে বলছে কি আমি যদি দ্বিগুণ করতে চাই তাহলে আমার দৈর্ঘ্য কত হইতে হবে? L2 ইকুয়ালস টু 4L1, তার মানে 3 গুণ বাড়াইতে হবে, কারণ L1 তো আগে ছিলই, আরও 3 গুণ বাড়াইতে হবে। কিন্তু এখানে আমাকে আনসারই দেওয়া আছে 4 গুণ বাড়াতে হবে, কিন্তু 4 গুণ বাড়ালে তো 5L1 হয়ে যাবে ভাই। 5L1 হলে তো হবে না আনসার।
আনসার তো হবে 4L1। সো 4L1 হওয়ার হইলে 3 গুণ বাড়াইতে হবে, কিন্তু যেহেতু অপশনে 3 দেওয়া নাই তাহলে আমরা এখানে 4 দেখাইতে হবে। এটা আসলে অনেকেই ভুল করে, সেটাকে সতর্ক থাকতে হবে আর কি। হ্যাঁ, অনেক জায়গাতে এটা ভুল আসছে, কিন্তু আসলে এগুলো দেখো, এগুলো 2005-06 সালের দিকে। আসলে রিসেন্ট তুমি যদি দেখো, রিসেন্টলি আসলে এগুলো কারেক্ট করে দিয়েছে অনেক জায়গায়। অনেক জায়গায় এখনও ভুল রয়ে গেছে, কিন্তু তুমি ভুলটা কেন শিখবা? হ্যাঁ, পরীক্ষায় তোমার অপশন দেওয়া থাকলে তো এটা দেখাবা, কিন্তু তুমি ভুলটা শিখিও না। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এটা করি আসো। এরপরে দেখো আমাকে বলছি কি, একটা দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ 3 সেকেন্ড, এটা তো করছি, এটা 4.24 হবে। একটু আমরা আগে করে আসছি এটা। ওকে, আচ্ছা তাহলে আমরা তাহলে নেক্সটে যাই। এখানে আমাকে বলছে কি, ওজন ঝোলানোর জন্য যদি একটি স্প্রিং বল দ্রব্য করছে যে এর দৈর্ঘ্য যদি x পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ কত? স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ আমরা কত জানি সবাই? ইপি হয়। ইপি মানে কত? কারণ স্প্রিংয়ে বিভব শক্তি জমা থাকে 12kx², রাইট। এখানে যে টিটা দেখতেছো না, এটা কিন্তু পর্যায়কাল না, এটা হচ্ছে তোমার প্রত্যায়নী বল। এই টিটা এখানে যদিও এখানে উল্লেখ করে দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া নাই। এই টিটা কি বলতো? প্রত্যায়নী বল। এখন দেখো আমরা কি জানতাম ভাই? F = kx জানতাম না, যেখানে Fটা ছিল প্রত্যায়নী বল বা প্রয়োগকৃত বল। তাহলে F এর জায়গায় আমরা তাহলে টি বসে দিতে পারি, টি = তাহলে kx লিখতে পারি। এখান থেকে দেখো তাহলে আমরা x মানে কত লিখতে পারি? t/k লিখতে পারি। তাহলে যদি আমি এখানে বসাই দিই, তাহলে হাফ k আছে এখানে, x এর জায়গায় যদি t/k বসে তাহলে t²/k² থাকে। তাহলে এখানে আনসার আসবে t²/2k, k কাটা গিয়ে। তাহলে এখানে হবে কত? t²/2k হবে তোমার এখানে আনসার। ওকে, এরপরে কি বলছে যে দোলনকালকে তুমি যদি 41% বাড়াতে চাও, তাহলে দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে, মানে কতটুকু চেঞ্জ করতে হবে। ওকে, এটা জিজ্ঞেস করছে এখানে। দেখো তাহলে এখানে আমরা করি আসো। তাহলে দোলনকাল এত % বাড়াতে, তার মানে t2 মানে কত হবে? t1 তো আছেই, আরও 41% বাড়াবা, তার মানে এখানে হবে তখন তোমার 1.41 t1 হবে। আর দৈর্ঘ্য L2 কত হবে? L2/L1, এখানে হবে t2/t1 এর স্কোয়ার। তাহলে এখানে তো কাটাকাটি গিয়ে 1.41 এর স্কোয়ার থাকবে। তাহলে L2 মানে কত হবে? এখানে দেখো L2 মানে হবে 1.41 এর স্কোয়ার, সেটা হচ্ছে যে 1.9881 L1। এটাকে চাইলে তুমি লিখতে পারো 2L1, কারণ এখানে যেহেতু ভগ্নাংশে আছে। ওকে, এটাকে চাইলে লিখতে পারো 2L1। অর্থাৎ যদি তুমি এত গুণ যদি এই যে এত % যদি তুমি যদি এত গুণ যদি কী করতে চাও, সময়কে বাড়াতে চাও, তাহলে তোমার দূরে করতে হবে কতটুকু? 2L1। অর্থাৎ L2 মানে কত করতে হবে? 2L1, অর্থাৎ দ্বিগুণ করতে হবে। কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞেস করে না যে কয় গুণ করতে হবে, আমাকে জিজ্ঞেস করছে কয় গুণ পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করতে হবে কতটুকু? 1 গুণ বাড়াইতে হবে, কারণ এখানে L1 + L1 লিখতে পারি আমরা 2k। তাহলে আমার বাড়াইতে হবে কয় গুণ? 1 গুণ। অ্যাকচুয়ালি আনসার আসছে কত? L2 = 2L1, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে এখানে কতটুকু পরিবর্তন করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে কয় গুণ? 1 গুণ বাড়াইতে হবে। যেহেতু এখানে 1 গুণ অপশনে দেওয়া নাই, তাহলে এখানে যদি আগে 2 গুণ আসছে আনসার, তাহলে এখানে আনসার দেখাই দেবো কত গুণ? 2 গুণ, কিন্তু অ্যাকচুয়াল আনসার কতটুকু? 1 গুণ। ওকে, এই বিষয়টা একটু সতর্ক থাকবে তাহলে। আচ্ছা, এরপরে কী দিচ্ছে আমাকে দেখো, বলতেছে হচ্ছে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠ সঠিক সময় দিয়ে চাঁদ নিয়ে গেলে দোলনকাল কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ এত গুণ, চন্দ্রের ভর এত গুণ। এটা তো আমরা করছি আগে রিটেন ম্যাথে। এখানে কী কী দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ RE, চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, আর পৃথিবীর ভর ME, চন্দ্রের ভরের 81 গুণ। এখানে আমরা বেসিক্যালি একটা সূত্র ইউজ করবো, G = gm/r² সূত্র। তাহলে এখানে দেখো আমাদের টি মুন লাগবে, টি আর্থ আমরা জানি। এখানে যেহেতু L নিয়ে কোনো কথা বলে নাই, সো আমরা শুধুমাত্র জিকে কনসিডার করব। তাহলে জি থাকে নিচে, তাহলে এখানে হবে GM, আর এখানে হবে তোমার GE। তাহলে দেখো আমরা জানি সবাই এই যে GE মানে কত? gm/r²। সেখানে বড় হাতে যেহেতু উপরে নিচে কাটাকাটি যাবে, সো আমি এটা বসাবো না। তাহলে এখানে আমি m/r² বসাবো। তো এখানে হবে ME, RE এর স্কোয়ার, mm-টা তাহলে নিচে বসবে, আর m² তাহলে উপরে বসবে। ওকে, কারণ উল্টাভাবে বসে। তাহলে এখানে দেখো কত আসবে? ME এর জায়গায় তুমি লিখতে পারো 81 mm, ME এর জায়গায় তাহলে আমরা লিখতে পারি 81 mm, আর m²। আর RE মানে কত? 4 না, কিন্তু এখানে স্কোয়ার আছে, তার মানে 16 আর m², আর এখানে mm। কাটাকাটি কি এখানে 81/16 থাকবে, আর এখানে √ওভার আছে। তো TM, আর এটা তো সঠিক সময় 8 থেকে, তাহলে এটা 2 হবে। এখানে হবে তাহলে 9/4 হবে। তো TM ওদিকে গুণ করো, 9/2 থাকবে। 9/2 মানে 4.5 সেকেন্ড। সেকেন্ড আনসার হবে কোনটা ভাই? বি নাম্বারটা আনসার হবে।
আশা করি এই ম্যাথটা তুমি এখানে বুঝতে পারছো। সো আজকের লেকচারটা তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভিডিওতে হচ্ছে ভাই লাইক করতে পারো, ভিডিওটা তুমি বন্ধুদের সাথে শেয়ার করিও না যেহেতু প্রাইভেট ভিডিও। আর আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।